ঠিক আছে, বিসমিল্লাহ। আসেন, গতদিন হচ্ছে আমরা যতটুকু পড়ছিলাম আর কি, হ্যাঁ, এরপর থেকে শুরু করবো আজকে ইনশাল্লাহ। গত ক্লাসে আমরা এগুলো পড়ছি, গত লেকচার 1 আমরা এগুলো পড়ছি। এবার হচ্ছে আমরা এরপর থেকে শুরু করব। আসেন, লাস্ট আমরা কোন টপিকটা পড়ছি দেখো তো? আমরা হচ্ছে অবস্থান ভেক্টরটা পড়ছি লাস্ট। অবস্থান ভেক্টরটা পড়ছি অবস্থান ভেক্টর সম্পর্কে তো সবার কনসেপশন ক্লিয়ার, তাই না? বলো, অবস্থান ভেক্টরটা কি পড়েছিলাম বলো তো বাচ্চা? ভেরি গুড, বসো। ঠিক আছে, এটুকু বলতে পারলেই হবে। এখন বলছিলাম অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, আয়ত একক ভেক্টর, এগুলো প্রায় কাছাকাছি, তাই না? এখন মোস্ট ইম্পর্টেন্ট আমি ওখান থেকে আলোচনা শুরু করে ফেলি। যে মনে করো একটা ভেক্টর হচ্ছে পি, পি সমান সমান মনে করো দেওয়া আছে হচ্ছে 5i মাইনাস 2j প্লাস 3k, পি ভেক্টর সমান দেওয়া আছে। আবার অন্যদিকে কিউ ভেক্টর সমান দেওয়া আছে মনে করো হচ্ছে 2i প্লাস 5j প্লাস 6k। এমন থাকতে পারে কি পারে না? র্যান্ডম দুইটা ভেক্টর এরকম থাকতে পারে। আমাকে বলা হতে পারে যে এদের মধ্যকার যে সরণ সেটা বের করতে। পি কিউ দিয়ে একসাথে উপরে বার থাকবে কয়টা? একটা, মানে উপরে এরকম তীর চিহ্ন থাকবে কয়টা? একটা। তখনই আমাকে কি করতে হবে? শেষ ভেক্টর মাইনাস আদি ভেক্টর। এখন শেষ ভেক্টরটা কি? কিউ। আদি ভেক্টর কি? পি। দ্যাটস আমরা এখন করবো হচ্ছে কি কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। বাস, তখন একটা আনসার পেয়ে যাবে। তখন একটা আনসার পেয়ে যাবো হচ্ছে এখানে 5i মাইনাস 2j প্লাস 3k, এরকম। এই ভেক্টর থেকে মাইনাস, হ্যাঁ সরি, কিউ ভেক্টর মাইনাস হচ্ছে পি ভেক্টর। তাহলে কিউ ভেক্টর থেকে আবার পি ভেক্টরটাকে বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করে দিলে এই যে এটা হচ্ছে তোমার কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, এই যে পি ভেক্টর। বাস, করে এবার যেটা আনসার আসবে সেটাই। তাহলে এবার 2 থেকে যদি 5কে বাদ দাও তাহলে কত থাকবে? মাইনাস 3i, রাইট। 5 থেকে যদি 2কে বাদ দাও মাইনাস মাইনাসে প্লাস 7j। 6 থেকে যদি 3কে বাদ দাও মাইনাস আছে, তাহলে মাইনাস প্লাস 3। বাস, এরকম বের করতে পারবা কি পারবা না? ইজিলি পারা যাচ্ছে এগুলো, তাই না? তাহলে এগুলো আমরা কি বের করছি বলো তো বাচ্চা? আমরা অবস্থান ভেক্টর কিভাবে আসলে ফাইন্ড আউট করো সেটা দেখে। আচ্ছা, এবার দেখো, আমরা এবার আরেকটা জিনিস নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে সদিশ ভেক্টর। সদিশ ভেক্টর, সদিশ ভেক্টর। আচ্ছা বলো তো, সদিশ মানে কি? মিল আছে নাকি নেই? মিল আছে, তাই না? মনে করো হচ্ছে দুইটা ভেক্টর, একটা ভেক্টর কি আসলে হচ্ছে ঠিক এরকম, আরেকটা ভেক্টর কি আসলে মনে করো হচ্ছে এরকম, আরেকটা ভেক্টর কি আসলে মনে করো এরকম। তাহলে দুইটা ভেক্টর মনে করো একটা হচ্ছে এরকম এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তুমি বলো তো দুইটা ভেক্টর একই দিকে যাচ্ছে না? একই দিকে যাচ্ছে কিনা দুইটা ভেক্টর? হ্যাঁ, একই দিকে যাচ্ছে, দিকটা একই, বাট এদের কি মানের কি মিল আছে? মানের কি মিল আছে? মানের মিল নেই। তার মানে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় এবং মান ভিন্ন হয়, তখন সেগুলোকে বলা হয় কোন ধরনের ভেক্টর? সদিশ ভেক্টর। মনে থাকবে, সদিশ ভেক্টর মানে হচ্ছে একই দিকে গমনকারী বাট ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুস, মানে মানগুলা ভিন্ন ভিন্ন। বুঝতে পারছো কিনা? মান না বলে আমরা ভেক্টরের ক্ষেত্রে যে শব্দটা ইউজ করছি আমাদের সেটার নাম হচ্ছে ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড। আর দিকের বদলে আমরা ইউজ করেছি ডিরেকশন। সদিশ ভেক্টরের ক্ষেত্রে ডিরেকশন একই হবে বাট মান ভিন্ন হবে, মান ভিন্ন হবে। এটা হচ্ছে সদিশ ভেক্টরের প্রপার্টিস। এবার আসা হচ্ছে বাচ্চা নেক্সট ঘূর্ণনের উপর বেসিস করে আমরা ভেক্টরকে দুই ভাগে ভাগ করি।
ঘূর্ণনের উপর ভিত্তি করে ভেক্টর দুই প্রকার। ভেক্টর দুই প্রকার। নাম্বার 1 পোলার ভেক্টর, নাম্বার 2 অক্ষীয় ভেক্টর। তাহলে আমি কি বললাম, গুণনের উপরে বেসিস করে আমাদের ভেক্টর হচ্ছে কয় রকমের? দুই রকমের। একটা হচ্ছে কি পোলার ভেক্টর, আর একটা হচ্ছে কি অক্ষীয় ভেক্টর। এখন পোলার ভেক্টর কি জিনিস আর অক্ষীয় ভেক্টর কি জিনিস সেটা আমাকে চিনতে হবে। পোলার ভেক্টর যেটা, যে সকল ভেক্টর ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত নয়, যে সকল ভেক্টর ঘূর্ণনের সাথে কি নয়, সম্পর্কযুক্ত নয়, তারা হচ্ছে কি ভেক্টর? পোলার ভেক্টর। যেমন পোলার ভেক্টরের কিছু এক্সাম্পল যদি আমি এখানে বলি, বেগ, ভরবেগ, ত্বরণ ইত্যাদি, এগুলো কি ঘূর্ণনের সাথে কি নয়, সম্পর্কযুক্ত নয়। কিন্তু আমরা যদি বলি অক্ষীয় ভেক্টর, তখন আমাকে কথাটা ঠিক চেঞ্জ করে ফেলতে হবে। যে সকল ভেক্টর ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত হয় তাদেরকে বলা হবে হচ্ছে কি অক্ষীয় ভেক্টর। তাহলে এখানে লিখতে হবে ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত হয় তাকে বলা হবে কি অক্ষীয় ভেক্টর। তাহলে অক্ষীয় ভেক্টরের ক্ষেত্রে এক্সাম্পলগুলো কি হবে হচ্ছে, এই ক্ষেত্রে এক্সাম্পল হবে কৌণিক বেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ত্বরণ ইত্যাদি। তার মানে যারা চালাক তারা অলরেডি বুঝে গেছে যে হচ্ছে অক্ষীয় ভেক্টরের সাথে প্রত্যেকটার সাথে কি যুক্ত হয় বলতো, কৌণিক শব্দটা অ্যাড হয়। অক্ষীয় ভেক্টর সবার নামের শুরুতে কি অ্যাড হয়, কৌণিক শব্দটা অ্যাড হয়। ঠিক আছে, তুলে ফেলো। এইটুকু আমাদের মোটামুটি ভাবে একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে। দ্রুত লেখা শেষ করে ফেলো। আই হোপ সেটুকু বুঝতে পারছি। শেষ করো। শেষ বাচ্চা। বুঝতে পারছি। আচ্ছা, এবার আসো নেক্সট। এবার আমরা একটু আরো কয়েকটা ভেক্টর সম্পর্কে জানে ফেলি। সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর যদি ভেক্টর রাশিসমূহ একই তলের উপর অবস্থান করে,
অবস্থান করে তখন তাকে বলা হবে কি সমতলীয় ভেক্টর। আমি এগুলো সংক্ষেপে বললাম কারণ সময় কম, তো আমাদের প্রমাণে যেতে হবে, ডেফিনেশন পরে লাভ নেই। আচ্ছা, সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর কি জিনিস? গুড। যদি ভেক্টর যদি ভেক্টর সমূহের পাদবিন্দু বা আদিবিন্দু নির্দিষ্ট থাকে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। তাহলে সীমাবদ্ধ ভেক্টর চিনতে পারছি। তাহলে কেমনে চিনতে পারবো? চলো আমরা একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেখি। দেখো, এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। এখন বাচ্চারা এটা হচ্ছে আমাদের মূলবিন্দু, তাই না? আমি মনে করো সবগুলো ভেক্টর রাশির কাউন্ট শুরু করে এখান থেকে। সাপোজ এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এভাবে শুরু করি। এ ভেক্টর রাশি মনে করো হচ্ছে, এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি। এই যে এই প্রত্যেকটা ভেক্টরের আদি বিন্দুটা দেখো তো কোত্থেকে শুরু হয়েছে, ও বা মূল বিন্দু থেকে শুরু হয়েছে। তারা প্রত্যেক হচ্ছে কি একটা সীমাবদ্ধ ভেক্টর। কথা বুঝতে পারছি কিনা? আচ্ছা ঠিক আছে, এটুকু বাস আমাদের হয়ে গেল। দ্রুত শেষ করে ফেলতে হবে। কমপ্লিট, ফারিয়া কমপ্লিট। আচ্ছা এবার আসো, এবার আমরা নতুন টপিক শুরু করি আজকে। আমরা তাহলে প্রথমত কি শিখলাম ভেক্টরের? প্রথমে শিখলাম হচ্ছে ভেক্টর রাশি। রাশি কি জিনিস, রাশি কত প্রকার, ভেক্টর রাশি কিছু এক্সাম্পল, স্কেলার রাশি কিছু এক্সাম্পল। তারপর শিখলাম হচ্ছে একটা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়। তারপরে শিখলাম হচ্ছে কয়েকটা ভেক্টরের হচ্ছে সংজ্ঞা, কোন ভেক্টর কাকে বলে, তাই না? আর এখন আমরা একটা নতুন টপিক শুরু করবো, সেই টপিকের নাম হচ্ছে ভেক্টরের জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টরের যোজন। জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টরের যোজন, এই টপিকটা আমরা এখন শিখব। জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর যোজন, এই টপিকটা শিখব। এটার আগে তোমাকে মনে রাখতে হবে ভেক্টর রাশির যোজন বীজগণিতের নিয়ম অনুযায়ী হয় না। তাহলে কোন নিয়ম অনুযায়ী হয়? ইয়েস, জ্যামিতিক পদ্ধতিতে হয়।
আমি কিন্তু তোমাদের জন্য একদম মানে সহজ সরল ভাষায় উপস্থাপন করতেছি, এগুলো কোনো ধরনের জটিল কোনো কিছু উপস্থাপন করতেছি না, যেন তোমরা ব্যাপারটা একবারে বুঝে যাও, ঠিক আছে? আচ্ছা, এইটুকু বুঝতে পারছি। এখন জ্যামিতিক পদ্ধতিগুলো কি কি হতে পারে? একটা হতে পারে হচ্ছে সাধারণ পদ্ধতি, সাধারণ পদ্ধতি। আরেকটা হতে পারে তোমার হচ্ছে ত্রিভুজ সূত্র, একটা হতে পারে তোমার ত্রিভুজ সূত্র। আরেকটা হতে পারে তোমার বহুভুজ সূত্র। আরেকটা হতে পারে তোমার সামান্তরিক সূত্র। আরেকটা হতে পারে তোমার উপাংশ সূত্র। এই সামান্তরিক সূত্র থেকে আজকে আমরা মূলত লব্ধিটা শিখবো। আজকে আমাদের পড়ার মেইন মানে ডিসকাশন হবে লব্ধি নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার একটা পড়ি। সাধারণ পদ্ধতি বা সাধারণ সূত্র, যেটা সাধারণ পদ্ধতি বা সাধারণ সূত্র আর কি, হ্যাঁ, সাধারণ পদ্ধতি বা সাধারণ সূত্র কি জিনিস? দুটি ভেক্টরের, মনে করো দুইটি সম জাতীয় ভেক্টরের মধ্যে প্রথম ভেক্টরের শেষ বিন্দু যদি দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দুর সাথে মিলিত হয়, আদি বিন্দুর সাথে মিলিত হয়, তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু ও দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর যোগফল তাদের লব্ধি নির্দেশ করে। মনে থাকবে ইনশাল্লাহ। কিন্তু এটা তো এরকম থিওরিটিক্যালি পড়লে হবে না, এগুলো হচ্ছে আমাদের দেখতে হবে আসলে। তাহলে আমরা একটু দেখি, খেয়াল করো, একটা ভেক্টর, হ্যাঁ, এরকম একটা ভেক্টর, মনে করো এটা এ ভেক্টর। এই ভেক্টরটা যেখানে শেষ হয়েছে, হ্যাঁ, খেয়াল করবা সবাই, এই ভেক্টরটা যেখানে শেষ হয়েছে ওইখান থেকে আমি আরেকটা ভেক্টর শুরু করছি, তাই না? তার মানে প্রথম ভেক্টরের শেষ বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের কি আদি বিন্দু শুরু হয়েছে। তাহলে এবার আমি প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে যদি দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুকে যুক্ত করি, এটাই হবে তাদের লব্ধি, এটাই হবে কি তাদের। তাহলে এটা হচ্ছে তোমার কি, মনে করো এ ভেক্টর, এটা হলো তোমার মনে করো হচ্ছে কি বি ভেক্টর। তাহলে এটা হবে তাদের লব্ধি এ প্লাস বি ভেক্টর। কথা বুঝতে পারছি? তাহলে এটা হবে কি তাদের কি লব্ধি এ প্লাস কি বি ভেক্টর। কনসেপ্ট ক্লিয়ার তোমাদের কাছে? দ্রুত তুলো। দ্রুত তুলো, 1-2 মিনিটের মধ্যে তুলে ফেলো।
শেষ। পারা যাবে তো ইনশাল্লাহ নাকি? পারা যাবে, ঠিক আছে, ঠিক আছে, গুড। তাহলে এবার সাধারণ সূত্র তো আমাদের পড়া শেষ। এবার আমরা কি সূত্র পড়বো বলো বাচ্চা? কি সূত্র পড়বো? ত্রিভুজ সূত্র পড়বো, রাইট? সো ত্রিভুজ সূত্র পড়ে আসো। ওকে, ত্রিভুজ সূত্র। তাহলে ত্রিভুজ সূত্র পড়ার জন্য আমি এগুলো সব মুছে দিলাম। তাহলে আমরা এতক্ষণ যাবত পড়ছিলাম কি? সাধারণ সূত্র। এখন আমরা পড়বো হচ্ছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রে শুধুমাত্র এই যে এখানে একটা নতুন শব্দ অ্যাড করে দিলাম, ত্রিভুজ সূত্র। আর এখানে একটা হচ্ছে নতুন শব্দ অ্যাড করে দিলাম, কোন ত্রিভুজের দুটি সমজাতীয় ভেক্টরের মধ্যে যদি প্রথম ভেক্টরের শেষ বিন্দু যদি দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দুর সাথে মিলিত হয়, তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর যোগফল তাদের কি নির্দেশ করবে? লব্ধি নির্দেশ করবে। তখন তুমি এটাকে একটু জাস্ট রিকনস্ট্রাকশন করে ফেলবা। কেমন? সুন্দর একটা ত্রিভুজ বানাবা। কিভাবে ত্রিভুজ বানাবা? এই যে এই যে তাহলে প্রথম ভেক্টরটা যেখানে শেষ হয়েছে, দ্বিতীয় ভেক্টর সেখান থেকে কি হয়েছে? শুরু হয়েছে। এবারে এদেরকে যুক্ত করে দাও, ব্যাস হয়ে গেল। তাহলে এটা হবে কি? তাদের লব্ধি ভেক্টর। তাহলে এটা হচ্ছে কি ভেক্টর? বি ভেক্টর। এটা হচ্ছে তাদের লব্ধি ভেক্টর, আর ইকুয়াল টু এ প্লাস বি। বুঝতে পারছো কি পারোনি? এমন ডিরেকশন দেখো, এটা মনে করো হচ্ছে তোমার ও, এটা মনে করো পি, এটা মনে করো কিউ। তাহলে ও থেকে পিতে গেছে এই ডিরেকশনে, এবং পি থেকে কিউতে গেছে এই ডিরেকশন। দেখো তো ও পি আর পি কিউ ডিরেকশনগুলো মিলে গেছে কিনা? মিলে গেছে না? বাট ও কিউ এর ডিরেকশন কি তাদের সাথে মিলছে? বলো, মিলছে? এ ও থেকে পি এর ডিরেকশন আর পি থেকে কিউ এর ডিরেকশন একই দিকে কিনা? বাট ও থেকে কিউ এর ডিরেকশন কি মিলছে? তাই আর সমান সমান কি লিখতে পারবে? তুমি এ প্লাস বি লিখতে পারবে। বুঝতে পারছো? এখন জাস্ট আমি কি করবো, তোমাদেরকে বহুভুজ সূত্রটা দেখাবো। আচ্ছা, এবার এখানে আসো বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র, বহুভুজ সূত্রে কি চেঞ্জ আসবে? একাধিক সমজাতীয় ভেক্টরের মধ্যে, একাধিক সমজাতীয় ভেক্টরের মধ্যে প্রথম ভেক্টরের শেষ বিন্দু যদি দ্বিতীয় ভেক্টর আদি বিন্দুর সাথে মিলিত হয়, এভাবে না বলে আমরা এটা বলতে পারি আদি বিন্দুর সাথে মিলিত হয় এবং এবং প্রত্যেক ভেক্টর পরস্পরের সাথে নির্দিষ্ট অনুক্রমে যুক্ত হয়, তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু ও শেষ ভেক্টরের বা শেষোক্ত ভেক্টরের, মানুষের ভাগ্য বহুত রকমের খারাপ দেখছি, কিন্তু এরকম খারাপ দেখিনি কখনো। কি বললাম? মানুষের ভাগ্য বহুত রকমের খারাপ দেখছি, কিন্তু এরকম খারাপ। তাহলে আমরা আলোচনায় কোথায় ছিলাম? আমরা আলোচনার ছিলাম হচ্ছে হ্যাঁ বহুভুজ সূত্রে ছিলাম, রাইট? ইয়েস, এটুকু ছিলাম। তাহলে আমরা কি বলতেছিলাম বাচ্চারা বলো তো? তাহলে প্রথম ভেক্টরের
আদি বিন্দু ও শেষ ভেক্টরের শেষ বিন্দু শেষ বিন্দুর যোগফল তাদের লব্ধি নির্দেশ করে। বাচ্চারা দেখো এটাকে আমরা হচ্ছে কত ইজিলি হচ্ছে আমরা উপস্থাপন করতে পারি। হ্যাঁ, একটু দেখো এদিকে, একটু এদিকে দেখো যে আমরা এখানে বহুভুজ আঁকার জন্য একটা কাজ করব। সুন্দর করে প্রথমে একটা ভেক্টর নেব, লাইক দিস। এই যে একটা ভেক্টর নিলাম, মনে করো হচ্ছে আমরা এরকম একটা ভেক্টর নিলাম। এই যে একটা ভেক্টর নিলাম, নেওয়ার পরে এবার এখান থেকে হচ্ছে আরেকটা ভেক্টর নিলাম, এখান থেকে হচ্ছে আমি আরেকটা ভেক্টর নিলাম, এখান থেকে আরেকটা ভেক্টর নিলাম, এখান থেকে আরেকটা ভেক্টর নিলাম। হ্যাঁ, এভাবে নিলাম। এখন তুমি বলো তো দেখি, আমি যদি চাই এই ভেক্টরের সাথে এই ভেক্টরকে যুক্ত করতে পারবো কি পারবো না? এবার তুমি একটা জিনিস মিলাও, আমার সাথে মিলাও। তোমার নাম কি বলছিল? কি বলছিল? মাহমুদ। বল। এটা মনে করো ও বিন্দু। হ্যাঁ, ও থেকে এটা মনে করো হচ্ছে এ বিন্দু, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। দেখতো ভাইয়া, ও থেকে এতে গেছে যেদিকে, এ থেকে বিতে গেছে সেম দিকে, বি থেকে সিতেও তাই, সি থেকে ডিতেও তাই, ডি থেকে ইতেও তাই গেছে, রাইট? তাহলে ভাইয়া তুমি এখন কি বলতে পারবে না? এটা যদি তাদের লব্ধি হয়, তাহলে লব্ধি ভেক্টর ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই বলা যাবে কি যাবে না? হ্যাঁ, ইয়েস, বলা যাবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের বহুভুজ সূত্র। আই হোপ সো বুঝতে পারছি। তাহলে এটা একটু 10 সেকেন্ডের মতো নোট করে ফেলো। আমি হচ্ছে এরপরে সামান্তরিক সূত্রটা শুরু করি। সামান্তরিক সূত্র হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? সামান্তরিক সূত্রটা মূলত আজকে পড়াবো আর কি। আমরা সামান্তরিক সূত্রটা আলোচনা করার জন্য মূলত আমরা এত সব কাহিনী করে এখানে আসছি। শেষ করো তাড়াতাড়ি। কমপ্লিট 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 বাচ্চারা, কমপ্লিট। ঠিক আছে। সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র তাহলে আমরা আসুন শুরু করি। তাহলে আমাদের এখন টপিক হচ্ছে সামান্তরিক সূত্র। যদি বাসায় পড়তে গিয়ে আমার এই লেকচারের কোনো অংশটা তোমার কাছে একটু অস্পষ্ট মনে হয় বা বুঝতে কষ্ট হয়, ইউটিউবে গিয়ে আরেকবার দেখে নিয়ে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছেন? তাসিম পাগলা, বুঝতে পারছিস কি বলেছে? আচ্ছা, আমরা একটা সুন্দর মতো সামুদ্রিক এঁকে ফেললাম এখানে। সবাই একটু খেয়াল করতে হবে, এবার একটু মনোযোগ দিতে হবে। এখন আর লেখালেখি করে লাভ নেই। এবার চলে আসো বোঝার জিনিস। তো তোমাদের বহুত আরাম দিচ্ছে তোমাদের, হ্যাঁ, আরামসে মন চাইলে লিখছো, না লিখো নেই, সমস্যা নেই। এবার এদিকে দেখো, এবার থেকে আমাদের বোঝার টপিক চলে আসছে। মনে কর ভাইয়া, এটা হচ্ছে আমাদের ও ভেক্টর, মানে ও একটা পয়েন্ট। এই পয়েন্ট থেকে এবার যথারীতি এইদিকে একটা ভেক্টর গেছে, এইদিকে একটা ভেক্টর গেছে। এই ভেক্টরকে আমরা ধরলাম হচ্ছে পি, এখানে নাম দিলাম এ বিন্দু। এই ভেক্টরটার নাম দিচ্ছি হচ্ছে আমরা কিউ, এখানে পয়েন্টের নাম দিলাম বি বিন্দু। এটা হলো তাদের লব্ধি আর, এটা তাদের লব্ধি কি আর, কথা ভালো করে বুঝো। হ্যাঁ, এইটুকু তোমরা সবাই ক্লিয়ার কিনা বলো। এইদিকে একটা ভেক্টর গেছে ভাই, এদিকে একটা ভেক্টর গেছে, তাদের লব্ধি মাঝ বরাবর। আমাকে যদি এদিকে একজন টানে, আরেকজন এদিকে টানতেছে,
ও টানতেছে আমাকে 5 নিউটন বলে, এও টানতেছে আমাকে 5 নিউটন বলে। আমি কি এদিকে যাব? না। আমি কি এদিকে যাব? না। আমি মাঝখান বরাবর থেকে যাব, মাঝ বরাবর থেকে যাব। কিন্তু যদি আমাকে 10 নিউটন বলে টানা আর যদি 5 নিউটন বলে টানা, তাহলে আমি এদিকে চলে যাব। আবার ওইদিকে বেশি বলে টানলাম, এদিকে চলে যাবো, রাইট? সো এমন হচ্ছে নিয়ম। তাহলে দুইটা ভেক্টর যদি দুই দিকে কাজ করে, তাদের লব্ধি তাদের মাঝ বরাবর কাজ করতেছে। এখন আমি এখান থেকে লব্ধি সূত্র সমূহ প্রয়োগ মানে প্রমাণ করতে চাই। তাহলে প্রমাণ করার জন্য আমি এখানে একটা এক্সটেনশন দিলাম। হ্যাঁ, এখানটা এক্সটেনশন নিলাম। এক্সটেনশন নেওয়া হচ্ছে এই বাহুটাকে আমি যুক্ত করলাম। এই যে এই বাহুটাকে আমি যুক্ত করলাম। যুক্ত করতে পারি কি পারি না? পারি। তাহলে তোমরা আমাকে বলো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা সব সময় হচ্ছে আলফা ধরবো। কি ধরবো? এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে সবসময় কি ধরবে? আর যে কোনো একটি ভেক্টরের সাথে কোণকে আমরা থেটা ধরবো। যে কোনো একটি ভেক্টরের সাথে কোণকে আমরা কি ধরবো? থেটা ধরবো। এবার যার বুদ্ধি আছে সে বলবা, এই কোণটা যদি আলফা হয়, এই কোণটাও কি হবে? ভেরি গুড, এই কোণটাও আলফা হবে। এবার এটাকে দিলাম হচ্ছে আমি এন বিন্দু, এটাকে দিলাম হচ্ছে আমি এম বিন্দু। কারণ এই দুইটা কোণ পরস্পর হচ্ছে অনুরূপ কোণ। কি কোণ? অনুরূপ কোণ। তাহলে আমরা এখানে সুন্দর কথা এগুলো লিখে ফেলতে পারবো যে কোণ, কোণ বলো, কোণ হচ্ছে তোমার বিউএন, বিউএন এবং কোণ এই যে এম এ এন বা এন এ এম, এম পরস্পর কোন ধরনের কোণ বলো তো? ইয়েস, পরস্পর অনুরূপ কোণ আলফা। এখন লেখার দরকার নাই, বাচ্চারা দিয়ে থাকো, এগুলো আমি সময় দেবো, লেখার জন্য সময় দেবো। অনুরূপ কোণ আলফা, ঠিক আছে। লিখতে পারি কি পারি না? এবার আমরা এখানে খুব সিম্পল কিছু কাজ করব, যে কাজগুলো তুমি একদম ইজিলি বুঝে যাবা যদি একবার জাস্ট একটু মনোযোগ দাও। এই প্রমাণগুলো সাধারণত অনেক টিচার করাই না, বাট আমরা চাচ্ছি প্রমাণ সহকারে তোমাদেরকে শিখাইতে, যেন তুমি আমার কাছে কনসেপ্টগুলো অল টাইম ক্লিয়ার থাকে। বাচ্চারা একটা জিনিস খেয়াল করো তো, এখানে একটা ত্রিভুজ ফর্মেশন হয়েছে। ত্রিভুজটাকে আমি তোমাকে দেখাচ্ছি, দেখো। এই যে আমি যদি বলি, এই যে এখানকার দেখো তো, এটা একটা ত্রিভুজ হয়েছে কিনা? হয়েছে কিনা ত্রিভুজ? ও এম এন একটা ত্রিভুজ হয়েছে কিনা? ও এম এন একটা ত্রিভুজ হয়েছে না? যেখানে এন কোণটা হচ্ছে একটা সমকোণ। যেহেতু আমি এই অক্ষের উপর এটা কি রাখছি, লম্ব আঁকছি, তাহলে এটা কি একটা সমকোণ না? তাহলে এটা যদি একটা সমকোণ হয়, এই যে এই কোণটা যদি একটা সমকোণ হয়, তাহলে আমরা ত্রিভুজ ও এন এম এর মধ্যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না? পারবো। তাইলে আমরা লিখবো এখন যে ত্রিভুজ, আগে বুঝে না ভালো করে, হ্যাঁ আগে ভালো করে বুঝে নে, ও এন এম, ও এন এম ত্রিভুজে পিথাগোরাসের সূত্র হতে পাই। সূত্র থেকে, পিথাগোরাসের সূত্র থেকে পাই। এই বলো, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, শিখেছি কিনা? হ্যাঁ, তাইলে অতিভুজ স্কয়ার এটা হচ্ছে কি অতিভুজ, আর এটা হচ্ছে কি ভূমি, আর এটা মনে করো হচ্ছে লম্ব। তাহলে আমি এখন লিখতে পারবো এই যে ও এম এর স্কয়ার সমান সমান কি লিখতে পারবো বলতো? ও এন স্কয়ার প্লাস এম এর স্কয়ার লিখতে পারবো না? তাহলে ও এন এর স্কয়ার প্লাস এন বা এম এন এর স্কয়ার। এটা বুঝে না এমন কেউ? সবাই বুঝতে পারছো এটা? এই বুঝছো? গুড। এখন দেখি বলো তো বাচ্চা, এখানে আমি চাইলে উ এন এর জায়গায়, আমি চাইলে লিখতে পারবো না উ এ প্লাস এ এন? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি লিখবো উ এ প্লাস এ এন এর প্লাস এম এন স্কয়ার। লেখা যায় কি যায় না? এবার তুমি বলো তো, এখানে কি হবে? এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হবে। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার যদি সূত্র হয়, উ এ স্কয়ার প্লাস 2 ইন্টু উ এ ইন্টু এ এন প্লাস এ এন এর স্কয়ার প্লাস এম এন এর স্কয়ার। লেখা যায় কি যায় না? লেখা যায়। আচ্ছা ঠিক আছে, লেখা যায়। ওকে ফাইন, তাহলে আমরা এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 1। কি দিলাম? ইকুয়েশন নাম্বার 1। এবার বাচ্চারা একটু খেয়াল করতে হবে, হ্যাঁ একটু খেয়াল করতে হবে। এবার দেখো, আমরা ত্রিভুজ আর একটা নিলাম। এবার ত্রিভুজ নেবো হচ্ছে আমরা এই ছোট্ট ত্রিভুজটা, এই যে ছোট ত্রিভুজটা আমি তোমাদেরকে একটু দেখাই। আমরা হচ্ছে এই ছোট্ট ত্রিভুজটা নেব এবার। ইয়েস, এই ত্রিভুজটা নেব আমরা এবার।
এই ত্রিভুজটা নেব। তাহলে এই ত্রিভুজটা কি? এ এন এম, এই ত্রিভুজটা নেব। এখানেও একটা কোণ কি দেখো তো কি? সমকোণ। তাহলে আমরাও আবার পিথাগোরাস সূত্র দিতে পারবো কি পারবো না? তাহলে আমরাও সেম কাজটা এখন করবো। হ্যাঁ, তাহলে এবার আমরা কোন ত্রিভুজ নেবো বলো তো ভাইয়া? এ এন এম, এই ত্রিভুজটা নিলাম মনে করো। নেওয়ার পরে এখানে আমরা পিথাগোরাস সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা এখানে কি পাবো বলো তো? গুড, এ এম স্কয়ার। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারি, একটা সহজ কাজ করতে পারি। সহজ কাজটা হচ্ছে এখান থেকে আমরা একটা সহজ কাজ করতে পারি। পিথাগোরাস সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে গেলে অনেক লম্বা হয়ে যাচ্ছে ম্যাথটা। আমরা একটা সহজ কাজ করি। সহজটা হচ্ছে এ কোণটা কি বলতো ভাইয়া? আলফা। আলফার বিপরীতে এ কোণটা কি হবে তাহলে? লম্ব। আর এটা কি হবে বলতো ভাইয়া? ভূমি। আর এটা কি হবে ভাইয়া? অতিভুজ। এটা কি তোমরা বুঝতে পারতেছো? মনে করো এটা হচ্ছে তোমার ত্রিভুজ। এটা যদি তোমার তেটা হয়, তেটার বিপরীত বাহুকে আমরা কি বলি? লম্ব। এটাকে আমরা কি বলি? ভূমি। আর এটাকে আমরা কি বলি? অতিভুজ। তাহলে এই সেম কাজটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি কি পারি না? এটা যদি আলফা হয়, আলফার বিপরীতে কি হবে? লম্ব। নিচেরটা হবে ভূমি, বাকিটা হবে কি? অতিভুজ। আচ্ছা ঠিক আছে, এখন আমি মনে করো চাচ্ছি যে হচ্ছে সাইনের মান বের করতে। আমি চাইলে এরকম লিখতে পারবো না যে ত্রিভুজ অমুকে সাইন আলফা ইকুয়াল টু, বলো তো কি লিখতে পারবো? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। তাহলে ভাইয়া বলতো লম্ব বাই অতিভুজ বল। তাহলে কি হবে? এম এন বাই এ এম। আচ্ছা ঠিক আছে, এবার একটু খেয়াল করতে হবে। আমি এখান থেকে চাইলে এই যে এম এন এর জায়গায়, এম এন এর জায়গায় চাইলে লিখতে পারবো না? গুড, এ এম সাইন আলফা লিখতে পারবো কি পারবো না? এবার তুই বলতে ভাইয়া এই ও বি এর মান যদি কিউ হয় তাহলে এ এম এর মানও কত হবে? কিউ হবে। তাহলে তুই এখানে লিখতে পারবে সুন্দর করে কিউ সাইন আলফা। লিখতে পারবি কি পারবি না? এবার এই ত্রিভুজের মধ্যে দেখ, ত্রিভুজে তো আমরা তো এই মানটা বের করে ফেললাম। আমরা এটাকে আর একটু উপর তুলে দিই, তাহলে আমার জন্য একটু জায়গা তৈরি হবে এখানে। বাস, মোটামুটি দেখতে পাচ্ছ সবাই। সো আমরা এখানে দিয়ে নিলাম, এটা এইখানে দিয়ে নিলাম। এবার সেম আরেকটা কাজ করবো আমরা এখানে এই ত্রিভুজের জন্যই। এই ত্রিভুজের জন্য আমরা আরেকটা কাজ করবো। এবার আমরা একটু কজ আলফার মানটা বের করতে যাচ্ছি এই ত্রিভুজ থেকে। এই বলো, কে একজন বলো এখান থেকে কজ আলফার মান কি হবে? বলো বলো, কজ আলফার মান কি হবে? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি আছে বলো তো? এ এন। আর অতিভুজ কি আছে বলো তো? এ এম। লেখা যায় কি যায় না? এবার এখানে আমি কি লিখবো? এ এন ইকুয়াল টু এ এম কজ আলফা। তাহলে বলতো ভাইয়া এটা সমান যদি কিউ লিখতে পারি, এ এম সমান কত লিখতে পারবো? কিউ লিখতে পারবো। তাহলে আমি একবার লিখবো কিউ কজ আলফা। এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 2, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 3। সবাই এটুকু বুঝছো কি বুঝে নাই? এবার ইকুয়েশন নাম্বার 2 ও 3 এর মান যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই দিই তাহলে আমি একটা সুন্দর ইকুয়েশন পেয়ে যাবো, রাইট? সো আমরা আসলে একটা সুন্দর ইকুয়েশন ডেভেলপ করে ফেলি। এবার তোমরা আমাকে বলো, এই যে এই ও এম এর জায়গায়, এই ও এম এর জায়গায় আমরা চাইলে কি লিখতে পারবো? আর লিখতে পারবো না? ও এম এর জায়গায় চাইলে আর লিখতে পারবো কি পারবো না? তাহলে আমরা এখানে ও এম এর স্কয়ার থাকলে সেখানে আমরা চাইলে কি লিখতে পারবো? আর স্কয়ার লিখতে পারবো। তাহলে আমরা এবার লিখবো সুন্দর করে আর স্কয়ার সমান সমান বল ও এ এই জায়গায় কি লিখতে পারবো? পি। তাহলে আমরা এখানে লিখবো পি এর স্কয়ার প্লাস 2 ইন্টু ও এ এম এন এ এন। এই ও এ জায়গায় কি লিখতে পারবো? পি। আর ওই যে এ এন এর মান আমি কত বের করে রাখছি দেখতো? কিউ কজ আলফা। তাহলে আমি এখানে লিখতে পারবো 2p q cos আলফা। লিখতে পারবো কি পারবো না? লিখতে পারবো। প্লাস বলো তো বাচ্চা এ এন সমান কি বের করে রাখছি? কিউ cos আলফা। আর এম এন সমান কি বের করে রাখছি? কিউ sin আলফা। তাহলে আমি সুন্দর করে এখানে কিউ কি লিখবো বলো তো? cos আলফা স্কয়ার প্লাস কিউ sin আলফা আর স্কয়ার সমান সমান বড় হয়ে গেছে, কাশি আছে। তাহলে 2p q কি? cos আলফা পোলাপাইন এখানে q স্কয়ার cos স্কয়ার আলফা, q স্কয়ার sin স্কয়ার আলফা লেখা যায় কি যায় না? তাহলে q স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস q স্কয়ার sin স্কয়ার আলফা। এবার লাস্টের লাইন থেকে কি কমন যাবে? cos আলফা। এবার এখান থেকে যদি q স্কয়ার কমন নিই, এখান থেকে যদি আমি q স্কয়ার কমন নিই বাকি থাকবে কত? 1, কারণ sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু কত? 1। তাহলে বাকি থাকবে এখানে q স্কয়ার। তাহলে আমার যে আলটিমেট যে সূত্র, সেই সূত্রটা আমরা অলরেডি পেয়ে গেছি। সেই সূত্রটা কি?
আর ইকুয়াল টু পি স্কোয়ার, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। লেখা যায় কি যায় না? তাহলে জাস্ট এটাকে স্কোয়ারকে বাদ দিতে হলে এটাকে কি করে দিতে হবে? রুট করে দিতে হবে। কথা কি বুঝতে পারছি? তাহলে স্কোয়ারকে বাদ দিয়ে যদি রুট করে দাও তখন আমাদের ফাইনাল সূত্রটা দাঁড়াবে হচ্ছে এইরকম। তখন আমাদের ফাইনাল সূত্র দাঁড়াবে এইরকম, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। নোট ডাউন। বুঝতে পারছি? নেক্সট আসেন। নেক্সট হচ্ছে আমরা এখান থেকে, তাহলে আমরা এখন কি শিখলাম বলো তো? আমরা এখন শিখলাম হচ্ছে লব্ধির মান নির্ণয়। লব্ধির মান নির্ণয় শিখলাম আমরা এখানে। তাহলে এখন আমাদের করণীয় কি? লব্ধির দিক নির্ণয়। হ্যাঁ, লব্ধির দিক নির্ণয়। এই যে লব্ধির দিক নির্ণয় শিখবো আমরা। তাহলে এখানে সেম সমকোণী ত্রিভুজটা আমরা এই যে এখানে যে ত্রিভুজটা নিচ্ছে এটা রেখে দিলাম। আচ্ছা, এবার লব্ধির দিক নির্ণয় করবো আমরা। এখানে যা আছে তা থাক, এ কতটাও থাক, এখানে পিথাগোরাস সূত্র এসব বাদ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এইটুকু থাক। এই ত্রিভুজের মধ্যে কি দেখো সেটা দেখো। তাহলে আমি ত্রিভুজ আবার কোনটা নিলাম বলো তো? ও নিলাম, এন নিলাম, আর কি নিলাম? এম নিলাম। এই ত্রিভুজের মধ্যে এবার আমি মনে করো হচ্ছে লিখতেছি, মনে করো tan থিটা। tan থিটা বলো ও এম এন। এই ত্রিভুজের মধ্যে আমি tan থিটা যদি অ্যাপ্লাই করি যে হয় tan থিটা, এই থিটার এই বিপরীত বাহুকে আমরা কি বলবো? লম্ব। আর নিচেটাকে কি বলবো আমরা? ভূমি। তাহলে আমরা কি লিখতে পারবো না যে tan থিটা ইকুয়ালস টু, হ্যাঁ বলো, এম এন ডিভাইডেড বাই ও এন? লিখতে পারবো কি পারবো না? গুড। তোমরা আমাকে বলো এম এন সমান তুমি কি বের করে রেখেছো এখানে? ওই এম এন সমান কি বের করে রাখছিস? কিউ সাইন আলফা। তাহলে এখানে লিখতে পারবি তুই কিউ সাইন আলফা। এবার একটা মজার ব্যাপার দেখ, বাকি থাকলো ও এন। ও এন এর মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কি ও এ প্লাস এ এন, আছে কি নাই? সমান সমান। এবার এই কিউ সাইন আলফার জায়গায় ভাইয়া কিউ সাইন আলফাকে রেখে দাও, ও এ সমান লিখতে পারবা পি, আর বাকি সমান সমান লিখতে পারবা কিউ কজ আলফা। লেখা যায় কি যায় না? এবার আমি এখানে সুন্দর মতো tan থিটার জায়গায় tan থিটাকে দিয়ে দিলাম। তাহলে আমি দিন শেষে যে সূত্রটা পাইলাম, এই সূত্রটাকে বলা হচ্ছে লব্ধির দিক নির্ণয়। লব্ধির দিক নির্ণয়। বুঝো নাই কে? এটা বলো, সবাই বুঝতে পারছো? এবার লব্ধি দিক নির্ণয়ের ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলবো, সেই কথাটা হচ্ছে কি, এখানে তেটা কার সাথে আছে দেখ, এখানে এই তেটা কার সাথে আছে দেখ, কার সাথে আছে? তেটা পি এর সাথে আছে না? তেটা একটা অ্যাঙ্গেল বা কোণ। তাহলে মনে রাখবি সবসময় যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল। সে হবে কি? সিঙ্গেল। তার সাথে কোনো ধরনের কি থাকবে না, সাইন বা কস থাকবে না, মনে থাকবে? তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে হবে কি? সিঙ্গেল। মনে থাকবে ইনশাল্লাহ? ঠিক আছে, বাস। লব্ধির দিক নির্ণয়। তাহলে সামুদ্রিক সূত্র থেকে আমরা হচ্ছে কি পাইছি? লব্ধির মান নির্ণয়। আর কি পাইছি? লব্ধির দিক নির্ণয়। সামুদ্রিক সূত্র থেকে আমরা পাইছি লব্ধির মান নির্ণয়। আর কি পেয়েছি বলো? লব্ধির দিক নির্ণয়। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট ক্লাসে কি শিখবো? লব্ধির মান ও দিক নির্ণয়ের ম্যাথ, ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে ফিজিক্সটা একেবারে ইজি যদি তুমি একটু প্রমাণ সহকারে সূত্রগুলো সব পড়ো। ঠিক আছে, নেক্সট ক্লাসে তাহলে আমরা হচ্ছে ইনশাল্লাহ লব্ধির মান ও দিক নির্ণয়ের ম্যাথগুলো শিখবো। থ্যাংক ইউ।